আচ্ছা আসছিস কেন? ক্যামেরা থেকে তাকিয়ে সিরিয়াস দেখেছো তো দিদি কিন্তু মারছে আমাকে আসলে ও আই অবজেক্ট। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সেটা কেন সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো তোমরা ঠিকই ধরেছো, অনেকে আগে বুঝতে পেরে গেছো, অনেকে বুঝতে পারোনি। তো সেই জন্য আমরা বলে দিই যে হ্যাঁ, আমরা এবার প্যারেন্টস হতে চলেছি, এক্সপেক্টিং আওয়ার ফার্স্ট চাইল্ড বা বেবি, যাই হোক হি অর শি, যেটাই হোক গড গিফটেড। আমাদের কাছে কোনো ম্যাটার করে না সে বয় হোক অর গার্ল হোক, সে আমাদের কাছে অনেক বড় একটা। তোমরা কিছুদিন আগের ব্লগে আমার দেখেছিলে, একটা কিউএনএ ভিডিও করেছিলাম 6 মাস আগে। তো সেখানে অনেকেই কোশ্চেন করেছিলে দিদি বেবি প্ল্যানিং কবে করবে, বেবি প্ল্যানিং কবে করবে। তো আসলে সেরকম ভাবে বেবি প্ল্যানিং আমাদের ছিল না এই বছরে, কোনোদিনই সেভাবে প্ল্যানিং করিনি। আমরা ভেবেছিলাম এই বছরটা চলে যাক, ভাইয়ের এইচএস বলছি মাধ্যমিকটা হবে, তারপরে আমরা প্ল্যানিং করব। কারণ আমরা চাইনি আমাদের লাইফে কোনো রিগ্রেট থাকুক যে বাচ্চা হয়ে গেল, ঘুরতে পারলাম না, এই করতে পারলাম না, ওই করতে পারলাম না। ঠিক আছে, অনেকেরই বেবি হয় বিয়ের পরপরই হয়, অনেকে ইচ্ছাকৃতভাবে নেয়, অনেকে চলে আসে, সেগুলো তাদের সবার পার্সোনাল ম্যাটার। আর অবশ্যই চলে আসলে সেটা অবশ্যই রেখে দেওয়াটা আমার মনে হয় উচিত। তো সেই সব কথা আলোচনায় যাচ্ছি না, আমি আমাদের কথা বলছি। তো আমরা কখনো চাইনি, ও বিশেষ করে বলেছে যে কখনো এটা না হয় তুমি বললে যে আমি এখনো ছোট, পারবো না, এইটা ইচ্ছা ছিল, এটা করে নিতে পারতাম। তো সেই জন্য কোনো রিগ্রেট যাতে না থাকে, ঘুরে নিয়েছি, সব কিছু এনজয় করে নিয়েছি। আর এমন একটা পারফেক্ট টাইমে আমাদের এই জিনিসটা আমাদের সাথে হয়েছে, যেটা আমাদের জন্য বেস্ট টাইম। আমাদের কোনো রকম কোনো প্রবলেম নেই, বেস্ট টাইম হয় না। হ্যাঁ, বেস্ট টাইম হয় না। একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমার ভাইয়ের মাধ্যমিক, আর তাছাড়া আর কোনো প্রবলেম নেই। আর ভাইয়ের মাধ্যমিকের জন্য আমাকে এখানে চলে আসতে হয়েছে, না হলে ও চেয়েছিল যে আমি ওর কাছে থেকে অ্যাকচুয়ালি ও এই পুরো মোমেন্টটা, এই পুরো জার্নিটাকে পুরো আমার কাছের থেকে ফিল করুক, এটা ও প্রথম থেকেই চাইতো। তো সেটা হয়নি, ঠিক আছে, বাট তাও দূরে থেকেও ফিল করি। হ্যাঁ, দূরে থেকেও চেষ্টা করে প্রতিটা মুহূর্ত আমার সাথে এই জার্নিটাকে ফিল করার। আর শুধুমাত্র তো প্রেগনেন্ট আমি বলে নয়, একটা মেয়ে যেরকম ফিজিক্যালি প্রেগনেন্ট হয়, ছেলে মেন্টালি হয়, হ্যাঁ, হাজবেন্ড মেন্টালি হয়। এক্স্যাক্টলি। কারণ প্রত্যেকটা সিচুয়েশন এখন এই মুহূর্তে আমার যেরকম সিচুয়েশন হচ্ছে, ও যে আমার সাথে, অবশ্যই মা বাবা দিদি সবার জায়গাটা আলাদা, একটা হাজবেন্ডের জায়গা একদমই আলাদা। ওর জায়গাটা কেউ আমাকে কভার করতে পারবে না। তো অবভিয়াসলি ও আমাকে যেই সাপোর্টটা মেন্টালি বলো, ফিজিক্যালি বলো দেয়, সেটা দূরে থেকে হোক কাছে থেকে হোক, সেটা খুব ইম্পর্টেন্ট এই জার্নিটাতে। কারণ প্রেগনেন্সি জিনিসটা শুনতে একরকম, আর যখন অন্যরকম। কারণ খুব কঠিন, সবকিছু ভালোর মধ্যে দিয়েও মাঝে মাঝে মনে হয় যে কিছু ভালো নেই, কিছুই ভালো লাগে না, কিছুই মানে ভালো থাকে না, এমনটা মনে হয়। তবে এখনো অবধি খুব ভালো এনজয় করছি আমরা এই জার্নিটাকে। তোমরা আমাদের আশা করি ভালোভাবে এনজয় করব। হ্যাঁ, আর তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, যেই আসছে আমাদের লাইফে সে যেন সুস্থভাবে আসে, তাকে যেন খুব ভালোভাবে মানুষ করতে পারি, মানুষের মতন মানুষ করতে পারি। এটাই সব থেকে বড় পাওয়া। আর কিছু চাই না, এটা আমাদের মনে হয় এটা আমাদের সব থেকে বেস্ট পাওয়া। এটার কোনো না মানে বোঝানো যাবে না যে এই পাওয়াটা কি। কারণ কি বলছি, অনেকে আছে না, অনেক দিন ধরে প্ল্যানিং করে যখন পায় তাদের ইয়েটা আলাদা হয়, আর যারা না চাইতে পেয়ে যায় না, তাদেরও কিন্তু আলাদা, মানে এই জিনিসটার ভ্যালুটা আলাদা। হ্যাঁ, ওই সারপ্রাইজটা আলাদা থাকে। কারণ কি বলতো, যারা প্ল্যানিং করে তারা এক্সপেক্ট করে থাকে যে হ্যাঁ এটা হতে যাবে, কিন্তু যারা প্ল্যানিং করে না তাদের কোনো এক্সপেকটেশন থাকে না। তো যখন সারপ্রাইজিংলি কোনো একটা জিনিস পাওয়া যায় না, সেটার আনন্দ বলার মতন নয়। এবার তোমাদের অনেক কিছু মনে কোশ্চেন আসবে, সেগুলো আমি সবই তোমাদের সাথে একে একে শেয়ার করবো। এই জন্যই ব্লগ দিতে পারছি না, মাঝে মাঝে একদমই ভালো লাগে না ভিডিও করতে।
এবার থেকে দেবে। হ্যাঁ মানে আমি তো ডেফিনেটলি চেষ্টা করব দেবার, তবে হয় না মানে মাঝে মাঝে ইচ্ছে করে না, যে এক সময় মনে হয় খুব লেজি লাগছে, এক সময় খুব ডিপ্রেসড লাগে, এক সময় খুবই হ্যাপি লাগে, মানে এক একটা সময় এক এক রকম ফিলিং আসে, তো এই জন্যই করা হয়ে ওঠে না ভিডিও। তবে চেষ্টা করব। আর এখন তো তোমরা জেনেই গেলে যে কেন কি এত কিছু, অনেকেই ধারণা করতে পারছিলে না, যেহেতু আমার লাইফস্টাইলটা মানে হঠাৎ করে না ধরার মতো নয়। কারণ সকালবেলায় আমার যে ড্রাই ফ্রুটস খাওয়াটা, এটা দেখে কেউ ধরতে পারবে না, আমি জানতাম। কারণ আমি শুধুমাত্র প্রেগনেন্সি বলে নয়, আমি আগের থেকে এটা খেতাম। তবে ডাবের জল দেখে অনেকে গেস করেছো, আমাকে ইনস্টাগ্রামে একটা বোন মেসেজও করেছিল, দিদি মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট, তবে এখন তো বলা যায় না তাই তুমি বলছো না। তো যাই হোক, এরকম অনেকেই গেস করে নেয়, কেউ সবার গেস করার আজকে সবাই জেনে গেলে, যারা গেস করেছিল তাদেরটাও সত্যি হলো। হ্যাঁ, আর আমরা গেস করিনি, তবে আমাদেরটাও সত্যি হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফার্স্ট 2 মান্থ আমরা নিজেরাই বুঝতে পারিনি যে ব্যাপারটা কি। যেটা বলার, এই জার্নিটার তো কোনো ভাষা নেই, আনএক্সপেক্টেড। হ্যাঁ, হঠাৎ করে কতটা হ্যাপি আমরা সেটা মানে এক্সপ্রেস করতে পারবো না, যে ঠিক কতটা হ্যাপি আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা বলে বোঝানোর মতো নয়। হ্যাঁ, এই ফিলটা না যা একটা মা না হলে না বোঝা যায় না। এতদিন একটা মেয়ে ছিলাম, তারপরে কারোর ওয়াইফ ছিলাম, এখন কারোর মা হব। এই ফিলিংটা একটা অসাধারণ ফিলিং, যেটা কিনা একটা মেয়ে অনুভব করতে পারে আগে। কারণ আমি বলি, একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি পরে, তার আগে আমি বলে নিই যে এই ব্যাপারটাকে আমরা কিভাবে বুঝলাম। তো সেইটা তোমাদের দাদাভাই তোমাদের সাথে শেয়ার করছে। এটা বুঝলাম বলতে হচ্ছে, আমরা তো তো আমরা 4 ধামের মধ্যে 1 ধামে ঘুরতে গেছিলাম, সেটা খুব কাছাকাছি, খুব বেশি দূরে নয়। তো ওখান থেকে ঘুরে আসার পরে ডেট মিস হয়েছে, তখন আমরা আমাদের কি নরমাল হয়তো কোনো সমস্যা, অনেক সময় তো ডেট এদিক ওদিক হয়, আমি অনেক সময় স্ট্রেস নিলে হতে পারে, স্ট্রেস নিলে ডেট চেঞ্জ হয়ে যায়। কারণ একবার হয়েছিল আমার দিয়ে, যখন 5 দিন 6 দিন হয়ে গেছে তাও হচ্ছে না, তার জন্য আবার পেঁপে আমি কিনে এনে দিলাম, পেঁপে খেয়েছি। অ্যাকচুয়ালি বলি মাঝে আমি একটু কিছু কথা, যে আমার কাছে মেডিসিন ছিল, মানে কি মেডিসিন খেলে পিরিয়ডস হবে। কারণ আমার একবার এরকম হয়েছিল, স্ট্রেসের কারণে আমার পিরিয়ডসটা মিস হয়ে যায়। তো তখন ভেবেছিলাম যে হয়তো প্রেগনেন্ট, তো তখন প্রেগনেন্সি কিট অর্ডার করতে বলেছিলাম অনলাইন থেকে, 4-5টা প্রেগনেন্সি কিট অর্ডার করেছিল, কম্বো থাকে অনেক জায়গায়, তো সেরকমভাবে। তো সেবারে আসেনি কিছু, তো তখন মেডিসিনটা নেওয়ার পর পিরিয়ডস চলে আসে। তো এবারও ভেবেছিলাম সেরকম কিছু হবে, তো ওকে আমি বলছিলাম তুমি মেডিসিন এনে দাও। পেঁপে 2টো পেঁপে খেয়ে কিছু হয়নি, গরম জলে সেক নিয়ে কিছু হচ্ছে না, একটা শরীরের মধ্যে অস্বস্তি লাগতো, প্রচণ্ড ঘুম পেতো, আর প্রচণ্ড ডায়েট তখন শুরু করেছিলাম, প্রচণ্ড স্ট্রিক্ট ডায়েট। আর কি বলবো, তখন ভাবছি খাবো না, কিন্তু এত খিদে পেয়ে যাচ্ছে কেন বুঝতে পারতাম না। কারণ আমি সকালে ব্রেকফাস্ট করা মানুষ, দুপুরে একবারে লাঞ্চ করতাম, তারপরে একবারে বিকালবেলায় কোনো একটা স্ন্যাক্স খেয়ে রাত্রে ডিনার। সেখানে আমার সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আমার এত খিদে পেতো, খাওয়ার পরেই ঘুম পেয়ে যেত, দুপুরবেলা অবধি ঘুম আসছে, আবার ঘুম থেকে উঠে আবার ঘুম আসছে, মানে একটা অদ্ভুত জিনিস না বুঝতে পারতাম। আর খুব ঘন ঘন ইউরিন আসা, এটা খুব একটা মানে আমি হট করে একদিন ওকে রাতে বলছি আমার সুগার টুগার হয়ে যায়নি তো না বলো, তো বলছে না তুমি হয়তো জল বেশি খাচ্ছ, ওই জন্য হয়তো তোমার বারবার জল বেশি খাওয়া তো ভালো। হ্যাঁ মানে ও বলছে তুমি জল বেশি খাচ্ছ, ওই জন্য তোমার বারবার ইউরিন আসছে। হ্যাঁ, এটা হতেই পারে, তাই না? হট করে তো মানে ফার্স্ট টাইম যারা ফিল করবে তারা না সিমটমস কি বুঝতে পারবে না, সবার ডিফারেন্ট সিমটমস হয়, একজনের কিছুই হয় না। যেমন আমার ভমিট একদমই হয়নি, 2 দিন হয়েছিল, এবার আমি জানি না ওটা আমার গ্যাসের জন্য হয়েছিল নাকি এক্স্যাক্টলি প্রেগন্যান্সির জন্য হয়েছিল। তারপরে শোনো ওর কাছে যে কি হয়েছিল। তারপরে 5-6 দিন যখন হয়ে যাচ্ছে দেখছি যে কিছু হলো না, ও আমাকে বললো যে তুমি আগে টেস্ট করতে ছিল না, একদিন সকালবেলা উঠে ঘুম থেকে বলছে তুমি টেস্ট করো, ঘুম থেকে উঠেই বললো আগের একটা আছে ওইখানে আছে, দেখো শোকেসে ছিল ওখান থেকে বার করেছি, তো বার করে টেস্ট করলাম, টেস্ট করে দেখছি পজিটিভ। তাও ফেন্ট লাইন নয়, ফেন্ট লাইন নয় কিন্তু একদম মানে ডিপ লাইন, একদম ডিপ লাইন। আমি তো দেখে মানে চমকে উঠেছি, ওকে দেখালাম, ও কান্না করে দিয়েছে। আমি তখন কিভাবে ওটাকে মানে কিভাবে নেবো আমি বুঝতে পারছি না, হট করে ভয় পেয়ে গেছি,
নাকি আমি আনন্দ ফিল করেছি আমি নিজেও জানি না। আর সেই সময়টা এমন ছিল না মানে ক্যামেরা নিজে ক্যাপচার করবো আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না এরকম যে আমরা তাহলে আগের থেকে প্ল্যানিং করলে ভাবতাম না ক্যামেরা দিয়ে শ্যুট করি, ব্যাপারটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখা যেত, কিন্তু সেটা তো আর অ্যাক্টিং করে রিক্রিয়েট করা সম্ভব না কখনো। তো এই দিনকে আমরা সেকেন্ড দিন টেস্ট করেছিলাম, আর সেদিনকে আমরা মানে তার আগে আমাদের দেখা হয়ে গেছিলো অলরেডি, তবুও শিওর হওয়ার জন্য আমরা পরপর 2-3 দিন টেস্ট করেছিলাম। তো সেই ক্লিপ একটা ছিল, তো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এইটা তাহলে আমার ইউটিউবে থেকে যাবে, পরে সেটা দেখা যাবে গ্যালারিতে না থাকলেও। তো এরকম 2-3টে ভিডিও পরে টেস্ট করাগুলো ছিল, বাট ফার্স্ট দিনেরটা নেই, তাই সেটা আফসোস করে আর লাভ নেই। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও এটাকে দেখো। সেই ফিলিংটা কখনোই আসে না, তাই জন্য আমরা একটা মুখেই বলছি যে আমরা কি ফিল করেছিলাম। তখনই ছুটতে ছুটতে গেছিলাম দিদির কাছে, দিদি তো অন্য রুমে শুতো, আমরা সোনারপুরের কথা বলছি। তো আমার দিদির প্রথম কথা কি যে ঘুমের ঝুলে কি বলছে বলো, হ্যাঁ দিয়ে ও বলছে কি হয়েছে তুই কাঁদছিস কেন, সবার বলছে কারো কিছু হয়ে গেল নাকি, মানে হট করে চমকে গেছে, তো গভীর ঘুমে ছিল, তখন 5টা বাজে, তখন অনেকটাই ভোর, বুঝতেই পারছো গভীর ঘুমে থাকে সবাই। আমি বলছি দিয়ে আমি প্রেগনেন্ট। ও বলছে তুই কি এত স্ট্রাগল করেছিস, এত কান্না করছিস, বলে ঘুম। আমি বলছি দিয়ে আমি প্রেগনেন্ট। ও না ঠিক মানে ঠিক এত ক্যাজুয়াল হলো, ঠিক 1 ঘন্টা ঘুম থেকে ওঠার পরে এই তুই আমাকে দেখিয়েছিলি না সকালে, কি দেখা তুই কাঁদছিলি, মানে ওর এক্সপ্রেশনটা একদম অদ্ভুত ছিল, হ্যাঁ মানে ও এত ঘুমের মধ্যে ছিল না, তখন ওর প্রথম এক্সপ্রেশনটা দেখার পরে আমার ভীষণ হাসি পেয়েছিল। দিয়ে তারপর তো একটু আমরা ভাবছিলাম কিভাবে বলবো মা বাবাকে, কি বলবো কিভাবে বলবো, তো কিছুই বলিনি, ছবি তুলে পাঠিয়ে দিয়েছি সবাইকে হোয়াটসঅ্যাপে। তো বাবা তো দেখি প্রথমে বললো খুব ভালো, আমি খুব খুশি, সকাল সকাল খুব ভালো, গুড নিউজ, গড গিফটেড জিনিস সবসময় ভালো হয়, সব কিছুই ভালো হবে, সবাই খুব ভালো ব্লেসিংস দিল আমাদেরকে। তো তখনও না মানে সেই লাইনটা দেখার পরে তো একটা অন্য অনুভূতি অবশ্যই, তবে একটা হয় না মানে তখনও মনে হচ্ছে আমি শিওর, আলাদা একটা আনন্দ, তখনও মনে হচ্ছে আমি শিওর নই। তারপরে ও বলছে ঠিক আছে 2-4টে আরো আনা হলো প্রেগা নিউজ আলাদা আলাদা ব্র্যান্ডের, সেদিনই আমি অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছি। আমি আবার ওকে বলছি কি এতদিন রাখা ছিল ওটা এক্সপায়ার হয়ে যায়নি তো, ভুল আসেনি তো, এবার এইসব জিনিসগুলো না খুব মানে হ্যাঁ যে হলো না অথচ আনন্দ করছি, আবার অনেক সময় হয়ে যায় কিন্তু কিছু দেখা যায়। প্রেগা নিউজ অ্যাডভান্স, হ্যাঁ এটাই ছিল প্রথম বাড়িতে, এটাই বাড়িতে ছিল প্রথম। এটা তো অনেক দিন হয়ে গেছে, ওই জন্য এখন একটু লাইনগুলো কমে গেছে দাগগুলো, তবে ফার্স্ট টাইম পুরো রেড ছিল, পুরো ডিপ। তো যাই হোক তারপরে ও 2-3টে আরও নিয়ে আসলো, 2-3টে তো সেম একদম ইনস্ট্যান্টলি ডার্ক লাইন চলে আসলো। বিটা এলসিজি চলে আসলে তখন ওটা ডার্ক লাইন চলে আসে। অনেকের প্রেগনেন্সি থেকে গেলেও কিন্তু লাইন আসে না, অনেকের ফেইন্ট লাইন থাকে, সেটাও কিন্তু মানে প্রেগনেন্সি ডিটেক্ট করে। তো অনেক ব্যাপার থাকে, অনেকে অনেক সময় ফেইন্ট লাইন দেখে ভাবে কি নয় হয়তো পজিটিভ নয়, তার জন্য কোনো ফেড লাইন আচ্ছা ফেড থাকলে তো সেই সময় আমার মনে হয় এইসব জিনিসগুলো খুব কেয়ারফুলি দেখা উচিত, কারণ একটু একটু ভুলে যেন অনেক সময় বেবি কনসিভ হয়েও থাকে না, তো থাকে না বা হয়তো নিজের অজান্তেই সেটাকে নষ্ট করে, হ্যাঁ এরকম হ্যাঁ। তো যেরকম আমি প্রথমেই টেস্ট না করে ভাবছিলাম মেডিসিন খেয়ে নিই, কারণ আমরা যেহেতু এক্সপেক্ট করিনি যে এমন কিছু একটা হতে পারে, তো এইরকম ভুল কেউ করো না আগের থেকে। তো টাচউড আমার ভগবান ছিল, আমি ওই জন্য টেস্ট করলাম, দেন তারপরে ডাক্তার দেখাতে গেলাম। আমরা প্রথমে এটা ছিল আমার ফার্স্ট দিন ডাক্তারের কাছে যাওয়ার ক্লিপ, তো এগুলো একদম ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আমার ফোনে রাখা ছিল, তাই ভাবলাম একটু অ্যাডই করে দিই যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো এই যে দিদির সাথে আর তোমার দাদাভাইয়ের সাথেই গেছিলাম ফার্স্ট দিন ডক্টর দেখাতে। ভেবেছিলাম যে প্রথম 3-4 মাস যাক তারপর ডাক্তার দেখাবো, বাবা মা বললো একদমই নয়, এখনই ডাক্তারের কাছে যেতে হবে, এখন ফার্স্ট থেকেই ডাক্তার দেখাতে হয়। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে প্রথমে তো হাজারো ব্লাড টেস্ট, আর তখন একটা আলাদাই মানে ভয় লাগছিল, আর এখন অভ্যাস হয়ে গেছে। বিটা আইসি টেস্টটা দিয়েছিল, একটা মনে হয় ইউএসজি করতে দিয়েছিল প্রেগন্যান্সির জন্য, তারপরে ইউএসজি ছিল, আর তারপরে সুগার টেস্ট ছিল, এরকম অনেক টেস্ট ছিল, আরো আমাদের টেস্ট আগে কিছু করানো ছিল, হ্যাঁ থ্যালাসেমিয়া এইচআইভি আর অনেক কিছু ছিল, হ্যাঁ মানে বহুত, মানে নিজে সুস্থ আছো কিনা পুরো টেস্ট করে নেবে, তোমার শরীর থেকে প্রচন্ড রক্ত নিয়ে নেবে, কিন্তু তারপর থেকে না ব্যথা করবে না, তো অনেকটা রক্ত, হ্যাঁ ঠিকই বলেছো, অনেকটা রক্ত নিয়ে নেবে, হ্যাঁ। তো এমনিতে রক্ত কম শরীরে, তোমাদেরকে আমি বলি সেই দিনটার কথা,
সেই দিনটা সত্যি মনে হলো যে আমি মা হতে চলেছি। যখন ইউএসজি করতে গেলাম, ইউএসজি করতে যাওয়ার একটা খুব ফানি একটা ইয়ে আছে। ইউএসজি করতে গেলে ইউরিন চেপে রাখতে হয়, এই জিনিসটা আমার জানা ছিল না। আর যখন জানতে পারি আমি ভেবেছিলাম বাড়ির থেকে জল খাবো একদম, যেই একদম ইউএসজি করে এবার যখন গেছি আমি 1 বোতল জল খেয়ে গেছি, এদিকে গ্লুকন্ডির গোলানো জল খেয়ে গেছি, বাইকে করে গেছি, যে দেখি ডাক্তার আসেনি। এবার আমি তো মানে বিভৎস অবস্থা আমার, প্রচুর মানুষ লাইনে, হ্যাঁ প্রচুর মানুষ লাইনে রয়েছে, আমি আর কন্ট্রোল করতে পারছি না। আধ ঘন্টা কন্ট্রোল করে নিয়েছি, আমার দ্বারা আর হয়নি। আমি বাথরুমে গেছি আর ডাক্তার ঢুকেছে। আর ডাক্তার যদি চলে আসতো আগে, আমি যদি বাথরুমে না যেতাম তো আমাকে আগে করে দিতেন। দেন ওখানে দাঁড়িয়ে আমি আবার 2 বোতল জল খেয়েছি কন্টিনিউ। আমার বমি চলে আসছে, আমি হাঁটছি আর জল খাচ্ছি। তারপর যখন ইউএসজি রুমে গেলাম তো ওখানে তো কাউকেই অ্যালাউ করে না। তো সেদিন ছোট একটা ক্লিপও করেছিল, সেটা এখানে অ্যাড করে দিলাম যে এই দিনকে ছিল সেই ইউএসজির ডেটটা। তো এটাই একটা খারাপ লাগে যে যদি ফরেনে থাকতাম ও সমস্ত জিনিসগুলো আমার সাথে ফিল করতে পারতো। তবে আমাদের দেশে এগুলো সব হচ্ছে আইনত অপরাধ, তো সবসময় নিজের দেশের আইনগুলোকে অবশ্যই রেসপেক্ট করা উচিত। তো যাই হোক, আমি যখন গেলাম আমার তো একটু মনে ভয় করছিল, কারণ যতই হোক এগুলো সব ফার্স্ট টাইম যেহেতু এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। তো আমাকে যখন শুইয়ে দিল, পেটের ওপর একটা জেলি দিয়ে দেখছিল ঘুরিয়ে ঘুরিয়ে, তো সেগুলো ঠিক আছে, প্রেশার করছে। তার যখন আমাকে বললো যে এনাও মা হওয়ার প্রথম অনুভূতিটা শোনো, তো যখন আমাকে হার্টবিট শোনালো, অন গড বলছি আমার বুকের ভেতরে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল। মানে আমি কিছু বলবো মানে ডক্টরকে যে আমার বেবি ঠিক আছে কি না, কি ভালো মন্দ, আমি কিছু বলতে পারিনি। একদম ফিলটা কেমন হচ্ছিল না, যখন আমার এইচএসসি রেজাল্ট দেবে তখন আমার ঠিক যেরকম লাগছিল, মাধ্যমিকের সময় রেজাল্টের সময় ঠিক যেমন লাগছে, হ্যাঁ তখন যে বুকের মধ্যে কেমন হয় না পুরো ওরকম। পাস করব তো, পাস করব তো না, ব্যাপারটা সেটা না, কেমনই যেন একটা হলো, আমি জানি না, আলাদা একটা এক্সাইটমেন্ট সেটা বলো দিয়ে না, মানে আমি আর কিছু বলতে পারছি না, আমার পেটের মধ্যে গুড়গুড় করছিল তখন, মানে ভয়ে নাকি কিসে জানি না। তো এতটাই ফাস্ট ছিল না হার্টবিট, আমি বাইরে ভাবছি কি করে ওকে এক্সপ্লেন করবো যে আমার কি করে কিরকম শুনেছি। আমি ইউটিউব ঘাঁটতে শুরু করে দিয়েছি হার্টবিটটা কি করে শোনাবো। দিয়ে ওকে বললাম যে এরকম ছিল, ওকে শোনালাম ইউটিউব থেকে, কারণ আমেরিকাতে অনেক ভিডিও এরকম থাকে, ওরা করে ছাড়ে, কারণ ওদের তো ওখানে অ্যালাউ। তো পুরো সেম এরকম একটা পেয়েছিলাম, তো সেই হার্টবিটটা ওকে শুনিয়েছিলাম যে দেখ তুমি যাওনি, বাট আমি তোমাকে শুনিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপর থেকেই স্টার্ট। যেহেতু ওই বাড়িতে সিঁড়ি ছিল, সিঁড়িতে ওঠানামা করার বারণ। 3 মাস আমাকে পুরো বলেছিল ডক্টর কোনো ভারী কাজ করবে না, কোনো উল্টোপাল্টা খাবার খাবে না, চা কফি একদম বাদ, ঠিক আছে। তো তাও খেয়েছে, খুব কম সময় খেয়েছে, জগাজগা খেয়েছে, বমি হয়ে গেছে, তো সেটা খাওয়া বলে না, হজম করতে পারেনি। যাই হোক, তো সেই জন্য আমাদের রুম চেঞ্জ করা, আজকে তোমাদেরকে বললাম যে সেই জন্যই রুম চেঞ্জ করা। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার দিদির এখানে চলে আসার কারণও এটাই, কারণ আমি যেখানে থাকবো না সেখানে আমার দিদি থেকে কি করবে। তো মা একদমই রাখতে চাইনি কলকাতাতে, কারণ ও অফিস চলে যায়। তো সেই সময়টা না এমন সিচুয়েশন, হট করে বমি আসছে, হট করে একটা অস্বস্তি ফিল হওয়া, এগুলো মা যেরকম বুঝতে পারবে দিদির পক্ষে ওর পক্ষে একদমই সম্ভব না। আর যেহেতু মা 1 মাস আমার কাছে থেকে এসেছিল না, তোমরা ভিডিওতে দেখেছো 1-2 দিন, বাট আমার শরীরটা ভালো না থাকার জন্য মা পুরো 1 মাস থেকেছিল আমার কাছে। ওই 1 মাস মার সাথে কাটানোর পরে না আমার মনে হচ্ছিল মাকে ছাড়া আমি থাকতে পারবো না, কারণ মা যেভাবে আমাকে টেক কেয়ার করছিল, যেভাবে আমি করতে বুঝে যাচ্ছে আমি কি প্রবলেম, সেটা এরা দুজন বুঝতে পারছিল না। আমি তো মা যেদিন চলে আসবে আমি সেদিনকে কান্নাই করে দিয়েছি যে বাবু আমি এখানে থাকতে পারবো না, মার কাছেই যাবো। তো তখন ডিসিশন নেওয়া হলো যে ঠিক আছে ওখানেই ডক্টর দেখানো হবে। দিয়ে আমাদের ওখানে ডক্টরকে বলা হলো, ওখানে আমরা লেডি গাইনোরকেই দেখাচ্ছিলাম, উনি খুব ভালো ডক্টর ছিলেন বলছি, আছে উনি খুব ভালো ডক্টর। তো ওখানে তো থাকা সম্ভব হলো না, নাহলে ওনার হাতেই সব কিছু হতো। যেহেতু বাবা থাকে না সেহেতু একটা টেনশন আমাদের, বাট ও পরের দিনগুলোতে এখানে সেটেল হয়ে যাবে। তো এই মাসগুলো আমাদের কোনো প্রবলেম নেই, হ্যাঁ সেটেল হয়ে যাবে, এখান থেকে অফিস যাওয়া আসা করবে, সেটাই বলতে চাইছি। সেটেল হয়ে যাবে মানে বোঝা অন্য জিনিস। আমি আপাতত 1.5 বছর এখানেই সেটেল, কারণ আমি চাই যে আমার মা বাবাও চায় যে আমি তো একা পারবো না, আর আমার কেউ নেই, আমার মা বাবা, আমার স্বামী, আমার দিদি ছাড়া আর কেউ নেই যে আমাকে টেক কেয়ার করবে, আমাকে এই সময়গুলোতে আমার যে জিনিসগুলো প্রয়োজন, একটা সাপোর্ট
মেন্টাল সাপোর্ট ফিজিক্যাল সাপোর্ট আমাকে দেওয়ার মতন কেউ নেই এরা ছাড়া। ফিজিক্যাল সাপোর্ট দেওয়া দরকার নেই, মেন্টাল সাপোর্ট তো দিতে পারে লোকে, সেরকম দেওয়ার লোক নেই। তো এই খুব কম কিছু লোক আছে, হ্যাঁ, যে আমার ফ্যামিলির থেকে অনেক বেশি কিছু অনেক মানুষ আমার জীবনে আছে। সত্যি জানি না কি পূর্ণ করেছি যে এরকম মানুষ আমার লাইফে এসেছে। তাদের নাম হয়তো আমি মুখে নিতে পারবো না, তবে তারা আমার কাছে ভগবান তুল্য। কথায় আছে না যে কিছু হারালে কিছু পাওয়া যায়, আমি কিছু হারিয়েছি ঠিক, কিন্তু তার থেকে বহুত বহুত মূল্যবান সম্পর্ক পেয়েছি, যেটা রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি কিছু। আর আমি চাই ভগবান তাদেরকে অনেক সুস্থ রাখুক, ভালো রাখুক, কারণ তাদের মতন মানুষ আমি এই পৃথিবীতে কোথাও দেখিনি। খুব কমই মানুষ আছে হয়তো এরকম, তবে আমি এই প্রথম দেখেছি। তারা আমাদের জন্য ভগবান। তো এই জন্যই তাদের কাছ থেকেও ডিসিশনটা নেওয়া হলো যে আমি এখানে থাকলেই সব থেকে বেটার হয়, কারণ এখানে একটা গ্রামের পরিবেশ একটা শহরের পরিবেশ তো আলাদাই হয় না। এখানে আমি দুধ পাচ্ছি, ফল পাচ্ছি, শাকসবজি পাচ্ছি যেগুলো ফ্রেশ, আর ওখানে হাঁটা চলারও জায়গা পাচ্ছিলাম না। না শাকসবজি ওখানেও পাওয়া যায়, আবার দুধ ওখানেও পাওয়া যায়, কিন্তু ভেজাল। হ্যাঁ, কিন্তু ফ্রেশ এয়ার যেটা এখানে ফ্রেশ উইদাউট কেমিক্যালে, ওখানে সব কেমিক্যাল। আর ওখানে দুধ প্যাকেটেরই দুধ তো তাছাড়া তো গরুর দুধ তো পাবে না, তাই না? তারপরে মার কাছে থাকা একটা আলাদা, একটা মেয়েদের তো মানে সাপোর্ট সিস্টেমটাকেই চেঞ্জ করে দেয় না মা। তো এই জন্যই এখানে থাকা, আর এখানেই থাকবো। বাচ্চা হওয়ার পরেও তো মাই থাক, মা দেখেছো দিদি কিন্তু মারছে আমাকে। আসলে ও ভিডিও করতে করতে না, আই মিলট আই অবজেক্ট, ও ভিডিও করতে করতে তোমরা কিন্তু বিচার করবে, তোমরা নোটিস করবে ও ভিডিও করতে করতে অন্য দুনিয়াতেই চলে যায়। ও হাই তুলছে, মানে এগুলো কিন্তু আমি করতে পারি না। ও কিন্তু প্রেগন্যান্সি কিটটা নিয়ে খেলতে থাকছে হাতে, ও কিন্তু নাচছে। এটা আমি বাঁধিয়ে রাখবো, তোমরা যদি বলো, তোমরা যদি চাও যে আমাদের যে কটা কিট আছে আমরা বাঁধিয়ে রাখবো। গাইস, আমরা 4-5টা কিট সবগুলো একসাথে, প্রথমে উপরে বড়টা, তারপর ছোটটা, তারপর একটাই কাফের আচ্ছা ফটোতে বাঁধিয়ে দিও। যাই হোক, আমাদের অনেক কিছু ইচ্ছা আছে, জানি না শরীর কতটা সাথ দেবে এগুলো করার জন্য। তবে আমরা সত্যি খুব হ্যাপি, আমরা খুব এনজয় করছি ব্যাপারটাকে, এবং পুচকু আসার পরেও করবো, আমরা ঘুরতেও যাবো। হ্যাঁ অবশ্যই। আর এখন তো কোথাও যেতে পারছি না, তবে যেতে ইচ্ছেও করে না সত্যি কথা বলতে। আর এতটাই গরম লাগে, সত্যি আগে ভাবতাম, শুনতাম প্রেগনেন্সিতে প্রচন্ড গরম লাগে, এখন বুঝতে পারছি ফ্যান আর এসি চালানো থাকলেও কতটা গরম লাগে। তো আর হাঁপিয়েও যাচ্ছি খুব, মানে কিছু না করতেই হাঁপিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে খুব ব্লেসড আমি যে এরকম ফ্যামিলি পেয়েছি, এরকম একটা হাজবেন্ড পেয়েছি, আমাকে এত এত বেশি প্যাম্পার করে, এত বেশি টেক কেয়ার করে, আমাকে কিচ্ছু করতে দেয় না। ফ্যামিলি নয়, এরকম হাজবেন্ড আর এরকম ফ্যামিলি, আমার বাড়ির পরিবার। হ্যাঁ, তো ওরা আমাকে খুব ভালোবাসে, সবকিছুই আমার মানে মুখ থেকে বেরোনোর সাথে সাথে আমার সামনে চলে আসে। তো আমি সত্যি খুব ব্লেসড, যে হয় না মানে খুব লাকি আমি, আর আমার যে আসছে সে আমিও তো লাকি। কেন? যাই হোক, কি বলবো আর, খুব সত্যি খুবই স্পেশাল। পুচু আসার পরে কিন্তু তোকে ভালোবাসবো না, আমার পুচুই সব, কিন্তু তোমরা মনে রাখো, ঠিক আছে? সেটা কথা না, সব এটা অবশ্যই ভাগ হয়ে যায় ভালোবাসা। একটা বাচ্চা হওয়ার পরে তখন তোমাকে ছাড়া আমি এখন থাকতে কষ্ট হচ্ছে, তখন ওকে নিয়ে আমার কেটে যাবে সময়। আসলে মা এমনই হয়, মা সন্তানকে ছাড়া কিন্তু থাকতে পারে না। এখন সে আমার মানে হাতে আসেনি, তখন তাও আমার মনে হচ্ছে সত্যি কখন আসবে, তখন লাইফটাই চেঞ্জ হয়ে যাবে না বলো? আমি মানে ওকে ছাড়া এখনই ভাবতে পারছি না কিছু। আর সত্যি মানে বাবার ফিলিংটা আমি বলতে পারবো না, আর বাবাটা ফিলিং বলতেও পারে না, বাট আমি বলতে পারি বলেই বলছি যে এই ফিলিংটা না বলে বোঝানোর মতন না, যে ঠিক কেমন একটা ফিলিং মা হওয়ার একটা যে ফিলটা। তো আরও কিছু বলি যে অনেক মানুষ আছে না, মানে খুব হার্ট করে দেয় মানুষকে। আমার ফ্যামিলিও বলবো না, ঘৃণা করে ফ্যামিলি বলতে। কিছু মানুষ আছে যারা খুব ভাবে হার্ট করেছে আমাকে। আমরা আগে বেবি প্ল্যানিং করেছিলাম না, তাও অনেকভাবে মানে একটা শোনা ব্যাপার থাকে যে কবে বেবি প্ল্যান করছিস, কবে আমরা দাদু হচ্ছি, ঠাকুরদা হচ্ছি বা দিদা হচ্ছি, এগুলো আলাদা রকম কথাবার্তা অবশ্যই মানুষ বলতে পারে এবার বাচ্চাটা নিয়ে নে। কিন্তু আমাকে এমনভাবে কথা শুনতে হয়েছে, কিছু না করে আর বাচ্চা হবে না, বাচ্চা হয় না এর, ঠিক আছে? এই কথাগুলো যে কতটা কষ্টের, যার হয় না তারই শুনে কত কষ্ট হয়। তার কিন্তু দোষ থাকে না, যার বাচ্চা হয় না
সে জানে সে কি ফিল করে, সে জানে সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই কাউকে এভাবে হার্ট করে না কোনোদিনও কোনো ভালো কিছু অ্যাচিভ করা যায় না। আর যাদের হয় না, আমি বলবোই না মাতৃত্বই সবকিছু, মাতৃত্ব স্বাদ পেলেই যে জীবন সার্থক এমনটা কিন্তু নয়, আর শুধু জন্ম দিলেই যে মা হওয়া যায় এমনটাও কিন্তু নয়, ঠিক আছে? সবকিছুই ব্যাপার করে নিজের মানসিকতার উপরে। তো মানসিকতা তো মানুষের চেঞ্জ করতে পারবো না, তবে সেই কথাগুলোও বলতে পারবো না, কোথাও না কোথাও গেঁথেই থাকবে। যে কিছু মানুষের কাছে আমার শুনতে হচ্ছে যে আমার বাচ্চা হবে না, বাচ্চা হলেও কুকুর বেড়ালের মতন হবে, কোনোদিন মা হতে পারবো না, বহুত কিছু। তো সেই জিনিসগুলো না ভোলার না, মানে আমার কানের মধ্যে এখনো বাজে, তো ভোলা যাবে না। হ্যাঁ, তো আমি একটা কথাই বলতে চাই, কারণ ভালো করতে না পারো, কারণ খারাপ করো না, কারণ এই জিনিসগুলো না মানুষকে খুব হার্ট করে, যেটা কেউ কোনোদিনও ভুলতে পারে না। আর সব থেকে বড় কথা, তোমরা যদি কেউ 2জন 4জন আমার খারাপ চাও না, কোনো আসা যাবে না, খারাপ হবে না। পুরো ইউনিভার্স, পুরো ভগবান যদি চায় যে আমাদের পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে, আমাদের ভালো হবে, আমরা যদি সৎ থাকি, তাহলে কারোর ক্ষমতা নেই যে আমার ক্ষতি করবে। তো এই জিনিসটাই আমি ভাবছিলাম যে বলবো কি বলবো না, কি হবে না হবে। ও আমাকে তখনই বলছে কিচ্ছু হবে না, ভগবান আছে। 10 জন ক্ষতি করতে চাইলে যদি 30 জন 50 জন যদি ভালো চায়, এমনি কেটে গেল। তো সব নিয়ে আমরা ভাবি না, তবে এই কথাগুলো সৎ পথে থাকলে, সঠিক পথে থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এই কথাগুলো খুব মানে সে তো হার্ট করেছে। আর এই জিনিস, এই কথাগুলো কি আমি ভুলে যাব? কোনোদিনও ভোলার নয়, আমার পক্ষে বলা সম্ভব। কারণ খুব কাছের মানুষগুলোরই কাছ থেকে এগুলো শোনা, যদিও তারা এখন আর কাছের মানুষই তো হয় এগুলো, কাছের মানুষই তো পেছনে ছুরি মারে। আসলে আগে কথাই শুনতাম আপনাদের যারা নিজের লোক, আমরা বাস্তবে তাই আপনার থেকে পরই ভালো। হ্যাঁ, আসলে বাস্তব। তো যাই হোক বন্ধুরা, চলো বাদ দাও সব কথা, বলে নেগেটিভিটি আমি আনতে চাই না, তবে এটাই বলবো তুমিও পজিটিভ থাকো। হ্যাঁ, ওসব হেডেক করবে না, নেবে না, চিন্তাই করবে না, একদম ব্রেন থেকে আউট করে দাও। ও আছে বলে না, হ্যাঁ হয়তো অনেক ফেক অ্যাকাউন্ট থেকে আবার কমেন্ট পড়বে, এই পড়বে, টোটালি ইগনোর, কেয়ার করি না। আর কোনো দেখার উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করি না, কারণ আমাদের লাইফে এখন যে আসছে না, আমাদের পুরো ওয়ার্ল্ড একটা হয়ে যাবে, মানে আমাদের কোনো কিছু দরকার নেই, কোনো কিছু রিগ্রেট থাকবে না, কোনো কিছু নিয়ে না মানে ভাবার সময় নেই। আর ছিলও না, নেইও, ভাবিও না। আগে একটু একটুতে না বহুত কষ্ট হতো, বহুত বহুত ভাবতাম অন্যকে নিয়ে, এখন ভাবি না, আর ভাবার আর প্রয়োজন নেই। আর ভগবান এমন একটা কিছু করছে যেটার জন্য আমার মনে হয় না আর লাইফে কোনো প্রবলেম থাকবে। তোমরা শুধুমাত্র এইটুকুই প্রে করো যেন আমি খুব ভালো থাকি, আমরা খুব ভালো থাকি, আমার সন্তান যে আসছে সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, ভালো পারভারিশ করতে পারি আমরা, যেন সে মানুষের মতো মানুষ হয়। পড়াশোনা, ডিগ্রি, এগুলো সমস্ত কিছু না পরে, আগে একটা মানুষ হওয়া দরকার। কারণ যদি মান আর হুঁশই না থাকে না, সে মানুষ হওয়ার কোনো ইয়ে নেই। কাউকে আঘাত করে কথা বলা, কারোর সাথে বাজে ট্রিট করা, এগুলো যেন তার মধ্যে না থাকে, এটাই চাই। সময়টা একজন প্রেগনেন্ট মহিলার জন্য খুবই ক্রিটিক্যাল সময়, তাই তো? ডিফিকাল্ট, ক্রিটিক্যাল, সবকিছু সেনসিটিভ আর এইগুলোই আর কি। হ্যাঁ, তো আমার তো হয়ে উঠছে সবসময় পাশে থাকা। আমার অফিস আছে, অফিস করতে হবে, ওটাও একটা ডিউটি, এটাও একটা ডিউটি, দুদিকেই সামলাতে হবে। তো যতটা পারি থাকি সাথে। তারপরে এখন তো প্রথমে বিশ্বাস করতাম না যে প্রেগনেন্ট হলে এই হয় ওই হয়, মানে মুড সুইং হয়, হঠাৎ করে রাগ হয়, হঠাৎ করে কান্না পায়, এগুলো আমারও নতুন অভিজ্ঞতা হচ্ছে না। আমাকে আমার কিছুটা চেঞ্জ করতে হয়েছে, আমাকে একটু জিনিসে খুব খারাপ লেগেছে, কুল হতে হয়েছে, কুল, একটু জিনিসই খুব মানে আঘাত লাগে মনে, যেটা আগে হতো না। তো এই জার্নিটা তোমাদের সাথে তো পুরোই শেয়ার করব, তোমরা পুরো জার্নিটা আমার সাথে দেখবে। মোটামুটি একদিন পার ডে না হলো একদিন পর পর তোমরা ব্লগ পাবে। আমরা আমাদের প্রেগন্যান্সি জার্নিটাকে তোমাদের সাথে শেয়ার করছি, এনজয় করছি, তোমরাও সেটা আমাদের সাথে সাথে এনজয় করো এন্ড ওয়েট করে আছি সেই দিনটার জন্য। আর অনেকটা মনে ভয়ও আছে, তবে সবকিছু কাটিয়ে ঠিক পার করেই যাব, যেহেতু এতগুলো ভালোবাসার মানুষ পাশে আছে, এত শক্তি দেওয়ার মানুষ আছে না আমার সাথে। তো আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এভাবেই সাথে থাকতে পারি, এভাবে পাশে থাকতে পারি।
অনেকগুলো বছর কাটিয়ে আসলাম, তবুও মনেই হয় না। আরো 50-100 বছর কাটাই। হ্যাঁ, তবে মনে হয় না জানো তো, কারণ ওর সাথে সম্পর্কটা এমন হয়ে গেছে না, মানে পুরো মনে হয় যে ও আমার ফ্রেন্ড, আর ও আমার সাথে সেরকমই ট্রিট করে। আর আমি তোমার কি তো যাই হোক, এইভাবেই যেন থাকতে পারি, আর কিছু চাই না লাইফে। ওর কাছে যে ভালোবাসাটা পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তাকিয়ে রয়েছে আমার দিকে, আমি কথা বলবো কি করে। তুমি তো আমার সব, যে আসে তো সেও আমার সব, তুমিও আমার সব, সেও আমার সব। তুমি যদি বা হাত হও ও ডান হাত, তুমি যদি ডান হাত হও ও বা হাত। সত্যি এবার কত দায়িত্ব বেড়ে যাবে আমাদের না। দায়িত্ব মানে অনেক দায়িত্ব বেড়ে যাবে, কিন্তু নিজেকে হারাতে দেওয়া যাবে না, নিজেদের সমস্ত কিছু করতে হবে, তারপরেও বাবা মার দায়িত্ব পালন করতে হবে, সমস্ত কিছু। চলো আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো তোমরা সবাই? হ্যাঁ, আমরাও খুব ভালো থাকবো, আর এরপর থেকে সব আপডেট তোমরা পেয়ে যাবে। আর এমন একটা পজিশনে চলে এসেছি, বেলিবাম ফাইট করার জায়গা নেই, তাই জন্য তোমাদেরকে বলেই দেওয়া হলো। যাই হোক, চলো তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে, গুড নাইট।